নমস্কার। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে একটা প্রচণ্ড অহিংস নির্বাচন সদ্য সমাপ্ত হয়েছে। কিন্তু অহিংস হলে কি হবে, দুষ্টু লোকেরা পরের পর অভিযোগ এনে চলেছে এবং অভিযোগগুলো মূলত কেন্দ্রীয় বাহিনীর হিংসার বিরুদ্ধে। তো গতকালও একটা অভিযোগ এসেছে, একদম তাজা অভিযোগ এসেছে হুগলি জেলার হরিপাল থেকে। তো অভিযোগটা ভয়ঙ্কর। একটি বাচ্চা মেয়ে স্কুল থেকে নাকি ফিরছিল, নির্জন রাস্তা দিয়ে ফিরছিল, তাকে কেন্দ্রীয় বাহিনীর জনৈক জওয়ান ধাওয়া করে, টানাটানি করারও চেষ্টা করে। তো মেয়েটি তারপর দৌড়ে পালিয়ে বসতি এলাকায় ঢুকে পড়ে এবং তারপর বেঁচে যায়। তো অভিযোগ আমার নয়, মেয়েটির বাবা করেছেন এবং এলাকাবাসীরও অভিযোগ। তো তার বক্তব্যটা ছোট্ট করে শুনে নিন আগে। আজকে ওর হাত ধরে টেনে চলে যাচ্ছিল। কে হয় যে আমার মেয়ে 7 এ পড়ে 30 টাকা নিয়ে দোকান থেকে ফুটে সন্ধ্যাবেলা 6টা 10 এ ফেরেছি। ফোন করেছি, ফোন করতে বলছে আমাকে সিআরপিএফ তাড়া করেছে। ছুটে ছুটে সেই মেয়েটা ভয়ে সেটা কোথায়, কোন জায়গাটা, বটতলাতে দাঁড়িয়েছে। তারপরে আমরা সঙ্গে সঙ্গে দুজন এসেছি, এসে সাইডে দাঁড়িয়ে সাইকেল নিয়েছে, সাইকেলটা পড়ে আছে মাঝখানে দৌড়তে, একটা আদিবাসী পাড়ার গিয়ে ঢুকে পড়েছে। আদিবাসী মহিলারা ধরে এনে ওখানে বেঁধে রেখেছিল, সেখানে আবার থানা গিয়ে এখন তুলে এনেছে। কি চাইছেন এখন? কি ওর বিচার চাই, ওকে ফাঁসি চাই। আর এই বিজেপি সরকার এই গুন্ডাগুলোকে বাঁচিয়েছে উত্তরপ্রদেশ থেকে, এর বিচার চাই। কটার সময় ঘটনাটা হয়েছে? 6:30 থেকে 7টার মধ্যে পড়ে ফিরছিল বাড়িতে। পরে ফিরছিল 7 এ পড়ে মেয়েটা। মদ খেয়েছে। মা বোনেদের, এরা বলে মা বোনের সম্মান, কিসের সম্মান? সেন্ট্রাল বাহিনী আপনি মেয়ের বাবা? তো এইটা বললেন মেয়েটির বাবা। আমি আগেই বললাম অভিযোগ আমার নয়, মেয়েটির বাবার। এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ, সেটা যে এই প্রথমবার এলো তাও নয়। কেন্দ্রীয় বাহিনীরই এক জওয়ানের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার একটা অভিযোগ এসেছিল কদিন আগেই পশ্চিম বর্ধমান থেকে, এবং সেখানেও এই ঘটনার মতোই এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল। তো এইগুলো তো গেল নারী সংক্রান্ত, এছাড়া ওনারা যে বীরত্ব দেখিয়েছেন সেই সংক্রান্তও প্রচুর অভিযোগ এসেছে। যেমন ধরুন মালদায় এসআইআরের বিরুদ্ধে একটা তীব্র বিক্ষোভ চলছিল, সেখানে একজন উকিল এবং একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়, নাকি ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাচ্ছিল, এনআইএ অবধি নেমে যায় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়ে যেতে গিয়ে অভিযোগে এই যে স্থানীয় দুজন গ্রামবাসীকে ধাক্কা দিয়ে চলে যায়। এবং কথাটা হচ্ছে যে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, অনেক ভিডিও টিডিও ছিল, সেটা ডিলিট করে দেওয়া হয় সমাজ মাধ্যম থেকে। আমার আপলোড করা ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা অভিযোগ। আসানসোলেও একটা অবিকল একই অভিযোগ এসেছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গাড়ি নিয়ে ঢুকে পড়েন ইউসুফ পাঠানের একটা সভার শেষে এবং সেখানে বেশ কয়েকজন আহত হন। তো পরের পর দেখবেন, যেগুলো এখনো অভিযোগই বলছি আমি, সত্য মিথ্যা তো আমি যাচাই করিনি, কিন্তু ভিডিও টিডিও নানা জায়গায় আছে, সেসব কান টানে এসেছে, চোখেও দেখেছি, এখানে যেমন অভিযোগটা দেখলাম। তো কথা হচ্ছে যে পরের পর এই অভিযোগগুলো এসেই চলেছে, অথচ দেখবেন যে এই নিয়ে তেমন কোথাও কোনো হইচই নেই, গদি মিডিয়াতে তো নেই, যেন এ আর কি এমন বড় কথা। তো অথচ এটাই যদি রাজ্য পুলিশ হতো তাহলে কি হতো একবার ভেবে দেখুন। প্রথমে টিভির পর্দায় ওই সঞ্চালক নাড়ুগোপাল মাথা চাপড়ে বলতেন কি হিংসা, এবং বাকি পারিষদ যারা ছিলেন তারা সবাই ঘাড় নাড়া পুতুলের মতো ঘাড় নেড়ে নেড়ে বলতেন, হ্যাঁ তাজা বলেছেন মশাই, তাজা বলেছেন, কি হিংসা। তারপর সবাই মিলে তারস্বরে চিৎকার করে প্রশ্ন করতেন, এই সব কেন ভারতের অন্য কোথাও ঘটে না, কেন শুধুই পশ্চিমবঙ্গে ঘটে? এবং তারপর নিজেরাই উত্তর দিতেন, সিদ্ধান্তে পৌঁছে গিয়ে যে পশ্চিমবঙ্গের থেকে খারাপ জায়গা আর পৃথিবীতে হয় না। তারপর তার সঙ্গে নানা বুদ্ধিজীবীরা ঘাড় মিলিয়ে বলতেন, যে গলা মিলিয়ে বলতেন যে পশ্চিমবঙ্গে আর থাকা যায় না, অন্য কোথাও চলে যাব। তো এগুলো আমি যে বানিয়ে বলছি তা একেবারেই নয়, একটু মনে করে দেখুন। পানাগড়ে এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল? রাস্তায় এক মহিলার মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়। শোনা গিয়েছিল যে ইভটিজিংয়ে নাকি মেয়েটি মারা গিয়েছিল এবং গাড়িতে করে তাকে নাকি কেউ তাড়া করছিল, এবং সে নিয়ে টিভিতে কি আলোড়ন, গোটা আইন শৃঙ্খলায় নাকি কাঁচের টুকরোর মতো ভেঙে পড়েছে, কাঁচের গ্লাসের মতো টুকরো হয়ে গেছে। তো তিলোত্তমার মা, তিনি অবধি চলে গেলেন টিভিতে, এই যে মেয়েটি মারা গেছে তার মায়ের সঙ্গে কথা বলবেন, এবং সেটা লাইভ টিভিতে হবে, ব্যক্তিগত আর কিছু নয়। যা কিছু ব্যক্তিগত সবই গদি মিডিয়ায় দেখানো হবে। তো তখন সে নিয়ে কিছু বলা যাচ্ছিল না, কারণ তখনও
ওই মহিলা অর্থাৎ তিলোত্তমার মা তখনও ছিলেন শ্রদ্ধেয় কাকিমা, প্রগতিশীলদের নয়নমণি। তো তারপর জানা গেল যে কোথায় কি ইভটিজিং না, সামনের গাড়িকে তাড়া করছিল পিছনের গাড়ি অর্থাৎ মেয়েটির গাড়ি, এবং ঘটনাটা ঘটিয়েছে মেয়েটির গাড়ি এবং দুর্ঘটনায় মেয়েটি মারা গেছে। ব্যাস, সব ধামান চোখ চাপা পড়ে গেল, স্পিকটি নট, কিন্তু হইচই যা হবার তা হয়ে গেল। তারপর ধরুন দুর্গাপুরের কলেজে একটা ধর্ষণের অভিযোগ এসেছিল, তো সেখানেও আইন শৃঙ্খলা একইভাবে নাকি চুরমার হয়ে গিয়েছিল, কাঁচের গ্লাসের মতো কিংবা ভঙ্গুর একটা জানলার মতো ঢিল মেরে সব ভেঙে চুরে দেওয়া হয়েছিল। তো এর কোনোটাতেই কিন্তু পুলিশ জড়িত ছিল বলে কিছু শোনা যায়নি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ কি, পুলিশ ঠেকাতে পারেনি। কি ঠেকাতে পারেনি? পরবর্তীকালে দেখা গেছে যা ঘটেইনি সেটা ঠেকাতে পারেনি। তো তাতেই এই হইচই হট্টগোল, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে কথাবার্তা। তো পুলিশ যদি থাকতো তাহলে কি হতো কে জানে। এবং এই যে কেন্দ্রীয় বাহিনী, এর মতো তাদের মানে ব্যারাক থেকে বেরিয়ে বাইরে অন্য মেয়েদের সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করছে, সেরকম অভিযোগ এলে যে কী হতো সে তো ভাবাই যায় না। তো এইটা বলছি বলে কেউ ভাববেন না যে পশ্চিমবঙ্গের পুলিশকে আমি ধোয়া তুলসী পাতা বলছি, সেটা একেবারেই না। একাধিকবার বলছি, সেটা একেবারেই না। তাদের বিরুদ্ধে ঘুষ টুস খাবার বিস্তর অভিযোগ শোনা যায়, এবং সেগুলোর অনেকগুলি সম্ভবত ঠিকই, এবং তারা অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। বিশেষ করে বাইক টাইক চালিয়ে যে রেলাটেলা নেওয়া হয় সে তো চোখেই দেখতে পাওয়া যায়। কিন্তু তার একটা মাত্রার তফাৎ আছে, যে নানা অনৈতিক কাজকর্মের সঙ্গে পুলিশ অনেক ক্ষেত্রে যুক্ত থাকে, অনেক পেশার লোকই যুক্ত থাকেন, কিন্তু কখনো দেখেছেন বা শুনেছেন যে পুলিশ থানার বাইরে বেরিয়ে মেয়েদের রাস্তায় হাত ধরে টানছে, কিংবা ধরুন মেয়ে দেখতে পেলেই পুই করে সিটি মারছে, কিংবা ধরুন খুব বিরাট বীরের মতো গাড়ি চালাচ্ছে, মোটর বাইক নিয়ে পুলিশ চলে, কিন্তু কখনো শুনেছেন যে এমন করে তারা 4 চাকার গাড়ি চালাচ্ছে যেন রাকেশ শর্মা স্বয়ং মহাকাশে চলে যাচ্ছেন, এবং তারপর অনায়াসে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে লোককে, এবং সে নিয়ে কোনো অনুতাপ তো নেই, বরং প্রশাসন আর মিডিয়ার যৌথ প্রযোজনায় জিনিসটা সম্পূর্ণ ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। এইগুলো কখনো শোনেননি। এবং আবারও বলছি, এর কারণ এই নয় যে পশ্চিমবঙ্গের পুলিশরা ধোয়া তুলসী পাতা, সেরকম দাবি করার কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু কারণ তো কিছু একটা আছে। কারণটা এই যে পশ্চিমবঙ্গ এবং গোবলয়ের যে সংস্কৃতি, সাধারণ মানুষের, পুলিশের শুধু নয়, সংস্কৃতি, তার একটা বিরাট বড় পার্থক্য আছে। তো পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে আপনি হামেশাই ঝগড়া করতে পারেন, পুলিশ এসে গুলি করে দেবে, এই রকম চিন্তাভাবনা আপনাকে করতে হয় না। কিন্তু ধরুন উত্তরপ্রদেশেরই পুলিশ, সে হলো বাহুবলী, যে এখন নিশ্চয়ই জানেন যে একজন রীতিমধ্যে এনকাউন্টার স্পেশালিস্ট আছে, তো তাকে দেখলেই তো আপনার ভয় করবে, ঝগড়া করবেন কি? ঠান্ডা মাথায় তো মানুষকে গুলি করে দেয়। তো ঠান্ডা মাথায় গুলি যখন করতে পারে, এতই যখন বীর, এটা বেআইনি ঠান্ডা মাথায় গুলি করা, কিন্তু তো তখন বেআইনি পদ্ধতি আরও বাড়িয়ে একটা দুটো ধাক্কা দিয়ে লোককে চলে যাবে, এমন বড় কথা কি? তো এটা তো গেল বীরত্বের কথা। তা আবার ওখানে যদি মেয়েদের কথা ভাবেন, যে ওখানে গোবলয়ে যদি মফস্বলের কথা বলেন, একদম বড় শহরগুলোতেও খানিকটা সেই ব্যাপারই প্রচলিত, দিল্লিতে মেয়েরা বেরোতে ভয় পায় রাত্রিরে, কিন্তু আমি মফস্বলের কথা বলছি। মফস্বলে কিন্তু একলা মেয়েদের চলার নিয়ম নেই, গোবলয়ের এটা চিত্র। একলা মেয়েরা পার্কে গিয়ে বসে আছে, নির্জন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এই জিনিস হয় না। এবং আমরা একাধিক ভিডিও দেখেছি যে পার্কে একা মেয়ে গেছে বললেই রোমিও স্কোয়াড এসে খপ করে ধরেছে, সঙ্গে গুরুজন নেই কেন? আর প্রেম টেম করলে কী হবে, সে তো ভয়ানক ব্যাপার, সে কথা ছেড়েই দিন। এবং এর সঙ্গে জাতপাতের নানা সমীকরণ আছে। দলিত মেয়ে যদি বেরোয় তো সে তো ভোগ্য বস্তুই উচ্চ বর্ণদের জন্য। সংখ্যালঘু যদি কেউ হয় তার যে কী অবস্থা, তো সেসবের মধ্যে আর ঢুকবো না। তো এইটা হচ্ছে গোবলয়ের পরিস্থিতি। তো কথা হচ্ছে যে এর মধ্যে বড় হয় যারা, খুব স্বাভাবিকভাবেই এই সংস্কৃতি তাদের মধ্যে প্রবাহিত হবে, একটা বড় অংশের মধ্যে প্রভাব থাকবেই। তো এই যে গোবলয় থেকে এসেছেন সেনা বা আধা সেনা বা পুলিশ যাই বলুন, তো এরাও তো এই সংস্কৃতির মধ্যে বড় হয়েছেন, একটা অংশের মধ্যেই তো সংস্কৃতির প্রভাব থাকবেই, ছেড়ে বেরিয়ে আসা সহজ নয়। তো তার মানে আবার এই নয় যে চিরকাল সেটা কেউ বয়ে নিয়ে যাবে, এবং আমার বক্তব্য এইও নয় যে গোবলয়ের লোকজন বা তার আধা সেনারা সবাই দুষ্টু, সবাই মেয়ে পেলে এই লুটে নিতে চায়, তা আমি বলতে চাই না। একটা অংশের মধ্যেই প্রভাব থাকে, কিন্তু গোবলয়ের প্রচুর ভালো লোকজন আছেন যাদের আমরা দেখেছি এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে তারা অন্যরকম করে ভাবনা চিন্তা করার চেষ্টা করেন, এসব লোকজন আছে, নেই তা না।
কিন্তু এখানে একটা বাড়াবাড়ি হচ্ছে, তার মূল একটা উৎস যে সংস্কৃতি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সংস্কৃতি থাকলেই তো লোকজন চারদিকে সেটা ফলিয়ে বেড়ায় না। মানে আমি ধরুন বাংলায় কথা বলি, এবার আমি তামিলে গিয়ে তো, তামিলনাড়ুতে গিয়ে তো বাংলায় কথা বলার চেষ্টা করব না, যদিও আমার আজন্ম লালিত অভ্যাস হচ্ছে বাংলায় কথা বলা। তো তামিলনাড়ুতে গেলে আমি জানবো যে ওখানে কেউ বাংলা বুঝবে না, আমি বলার চেষ্টাটা করবো না, ছেড়েই দেবো। তো এক্ষেত্রেও যে পুলিশ বা আধা সেনা বা যাই বলুন, তাদের সংস্কৃতি যাই হোক, অন্য জায়গায় এসে তারা তো মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, সাধারণভাবে তাই করে, খুব যদি নিয়মতান্ত্রিক ব্যাপার স্যাপার হয়। কিন্তু এখানে যে কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি হচ্ছে, তার কারণটা হচ্ছে যে তাদেরকে এখানে এসে, পশ্চিমবঙ্গে এসে মানিয়ে নিতে হবে, এই বোধবুদ্ধিটা তো তাদের মধ্যে চালানো হচ্ছেই না, বরং এই বাড়াবাড়িকে কার্যত মদত দেওয়া হচ্ছে। কেন বলছি কথাটা? কারণ পশ্চিমবঙ্গে যারা এসেছে তারা অযোধ্যায় কিন্তু নম করে এসেছে, তাদের শেখানো হয়েছে, তারা এখানে একটা ধর্মযুদ্ধ লড়তে এসেছে। বাংলায় কিন্তু মোটের উপর সবাই বাংলাদেশি, পুরো জিহাদিস্তান, এবং এটা কিন্তু সারা ভারতবর্ষে এটা ছড়ানো হয়েছে। এবং এই জন্যেই এর আগে বাঙালিদের, বৈধ নাগরিকদের এই বাহিনী বা এর ভাই বেরাদাররা অবাধে নিঃসংকোচে ছুড়ে ফেলে দিয়েছে বাংলাদেশে। সোনালী বিবি তো এখন ফিরে এসেছেন, কিন্তু সুইটি বিবি এখনও পড়ে আছেন ওখানে। এবং যারা এই বেআইনি কাজ করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ বাংলাদেশি ঠেকাতে ওইসব তো করতেই হবে, জিহাদি ঠেকাতে ওইসব করতেই হবে। এইভাবে পুরো জিনিসটাকে বৈধতা দেওয়া হয়েছে। এবং এইগুলো শুধু মানে আধা সেনার মধ্যে নয়, সারা ভারতবর্ষে একদম পাখি পড়ার মতো করে বলা হয়েছে, বোঝানো হয়েছে। এবং বলা বাহুল্য, সেনাদেরও বলা হয়েছে। বাঙালি যে মির্জাফর এবং উমিচাঁদরা আছেন, তারাও বারংবার ডেমোগ্রাফি কিংবা রোহিঙ্গা বলে তাল দিয়েছেন। ফলে বাংলা যে একটা মোটামুটি অধিকৃত উপদ্রুত এলাকা, এটা মোটামুটি স্থির সত্য হয়ে দাঁড়িয়েছে। এবং একটা উপদ্রুত এলাকায় শৃঙ্খলা রক্ষা করতে, তথাকথিত শৃঙ্খলা রক্ষা করতে এসে একজন সেনা কতটা সংযম দেখাবে? তো যতটা দেখায় উপনিবেশের মধ্যে সেনারা, অধিকৃত এলাকায় যতটা সংযম দেখায় সেনারা। তো ফলে এটা বস্তুত একটা যুদ্ধে দাঁড়িয়ে গেছে। যুদ্ধটা কিসে? যেটা আগেই বললাম, হিন্দুস্তানি আগ্রাসন বনাম বাংলার সংস্কৃতি, হিন্দুস্তানি আগ্রাসন বনাম বাংলা, এই যুদ্ধে। এবং এইটা শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে নয়, পুরো নির্বাচনী প্রক্রিয়াটার মধ্যেই সেটা ঘটেছে। 35 লাখ লোককে, নইলে বৈধ ভোটারকে, নইলে এমনি এমনি বাদ দেওয়া হয় না। তো আধা সেনা এই যুদ্ধেরই কলকবজা, এবং এইসব ঘটনা তারই বহিঃপ্রকাশ। তো এই সমস্ত কথা আমি একলা বলে যাচ্ছিলাম বেশ কিছুদিন ধরে। তো আজকে একটা বিকল্প সংবাদ মাধ্যম আছে ইংরেজিতে, সেটার নাম হচ্ছে দ্য ওয়্যার। সেখানে একটা খবর দেখলাম, একই লাইনের খবরটা দেখে দুঃখও হলো, ভালোও লাগলো, খানিকটা হাসিও পেলো। তো খবরটার শিরোনাম হচ্ছে দ্য ইন্ডিয়ান স্টেট ভার্সেস ওয়েস্ট বেঙ্গল, অ্যান ইলেকশন আনলাইক এনি আদার। মানে হচ্ছে যে ভারত রাষ্ট্র বনাম পশ্চিমবঙ্গ, এমন একটা নির্বাচন হচ্ছে যেটা অন্য কোনো নির্বাচনের মতো নয়। তো দুঃখ হলো কেন এটা পড়ে? কারণ এই কথা আজ তো নয়, বিগত 5-6 বছর ধরে বলে আসছি। এবং বাঙালি বুদ্ধিজীবী, প্রগতিশীলরা তখন কলকাতা শহর পৃথিবীর সবচেয়ে অনিরাপদ শহর থেকে শুরু করে বাংলাদেশিতে ভরে গেল গো বলে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছিলেন, বলে বাংলাকে যতটা নিচে নামানো যায় সেই চেষ্টা করে চলেছিলেন প্রাণপণ। তো এইটা ভেবে দুঃখ হলো। ভালো লাগলো এই জন্যে যে যেটা অনেক দিন ধরে বলে আসছি, সেটা অবশেষে সর্বভারতীয় অন্য ধারার মিডিয়া বুঝলো। মিথ্যে কথা বলবো না, দ্য ওয়্যার প্রথম না, যোগেন্দ্র যাদব বলুন, রবিশ কুমার বলুন, ধ্রুব রাঠি বলুন, এরা বেশ কিছুদিন ধরে কথাগুলো বলে যাচ্ছেন। ফলে অভিযোগ করার কিচ্ছু নেই। এবং এই কথাগুলো ওদেরকে বলানোর জন্য 35 লাখ বৈধ ভোটারকে বলি দিতে হলো। তো তবুও এই দুঃখের মধ্যে তবুও যে ওরা বলছেন, সেটা কিন্তু অন্তত এইটুকু কিন্তু ভালো ব্যাপার। তো এইটা গেল দুঃখের কথা এবং ভালো কথা। প্রশ্ন হলো হাসি পেল কেন? কারণ এই যে এত কিছুর পরে, সর্বভারতীয় মিডিয়ার বিলম্বিত বোধোদয়ের পরেও খাস এলাকার যে লোকজন, অর্থাৎ বঙ্গীয় ভদ্রলোকদের একাংশ এখনও এই ব্যাপারটা বুঝে উঠতে পারলেন না যে এই তথাকথিত নির্বাচন যেটা হয়ে গেল, তথাকথিত নির্বাচন আদৌ বলবেন কিনা সন্দেহ আছে, বৈধতা দেবেন কিনা তাও সন্দেহ আছে। কিন্তু যেটা হলো নির্বাচন নাম দিয়ে, সেটা কার্যত ভারত রাষ্ট্র বনাম বাংলা, আর কিচ্ছু না।
তো এইটা এরা বুঝে উঠতে পারলেন না। তো এদের মধ্যে একটা বড় অংশ তো মাথা মুড়িয়ে রামপন্থী হয়েছেন, তাদের বলার কিছু নেই। তো পাগলের নিজের ভালো না বুঝলে তো আর আলাদা করে কিছু অভিযোগ করা যায় না। কিন্তু বাকি যে অংশটা পড়ে রয়েছে তাদেরও দেখি একটা অদ্ভুত ব্যাপার। তো তারা মনে মনে আশা করেন, সত্যিই করেন, অনেকে বলেওছেন যে বিজেপি কিন্তু তৃণমূলকে হারিয়ে দেবেন, কিন্তু বলার সময় বলেন যে এই চোরটাদের দিয়ে আপনি বিজেপি ঠেকাবেন ভেবেছেন, চটি চাটা কোথাকার। তো চটি চাটা কথাটা খুব জনপ্রিয় হয়েছিল। তো এদের কিন্তু একটা কথা আমি বলবো, এই যে ব্রাহ্ম মুহূর্তই বলুন, একদম শেষ মুহূর্তই বলুন, এই সময় একটা কথাই বলবো, এইটা কিন্তু বৌদ্ধিক তঞ্চকতা। তো বৌদ্ধিক সম্প্রদায় এটা টানা করে আসছেন বলে পশ্চিমবঙ্গের লড়াইটা বাংলা বনাম বিজেপি না হয়ে তৃণমূল বনাম বিজেপি হয়ে আছে এখনও। তো কথা হচ্ছে যে আপনি তৃণমূলের নিন্দা করবেন, 100 বার করবেন, কারণ সেও ধোয়া তুলসী পাতা নয় পশ্চিমবঙ্গের পুলিশের মতো, কিন্তু শয়তানকেও তার কৃতিত্ব দিতে হয়। সেটা কি, এই নিয়ে কোনো সন্দেহ নেই যে বিন্ধ্য পর্বতের উত্তরে একটাই রাজ্য বিজেপিকে পরাস্ত করেছে, আরেকটাও আছে পাঞ্জাব, এবং একটাই দল বিজেপিকে ঠেকিয়ে গেছে। আর কতদিন পারবে আমি জানি না, তো আর কেউ পারেনি। তো এই ভয়ঙ্কর আক্রমণ ত্রিপুরায় বামরা ঠেকাতে পারেনি, দিল্লিতে পারেনি, সফিস্টিকেটেড রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কোথাওই পারেনি। ফলে নাক মুচকে একেবারেই লাভ নেই, যার যা কৃতিত্ব তাকে দিতেই হবে। সেটা না দেওয়া কিন্তু একটা বৌদ্ধিক তঞ্চকতা, যার জন্যে এই যে লড়াইটা বাঙালি বনাম বিজেপি বলে সারা ভারতবর্ষে প্রতিভাত হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে না পুরোটা, এই তঞ্চকতার কারণে খুব স্পষ্ট করে বলা দরকার। এবং তার সঙ্গে এটাও স্পষ্ট করে বলা দরকার যে এই লড়াইটা লড়ছে বলেই, যেভাবেই হোক লড়াইটা লড়ছে বলেই কিন্তু তৃণমূলের বহু কীর্তি ছাড় পেয়ে যাচ্ছে, এটাও 100% সত্যি। দুর্নীতি, শিক্ষা, ভোটের পর বহিরাগতদের তোল্লায়, ভূমি সন্তান সংরক্ষণ না করা, ছট পুজো আর রামনবমীকে জাঁকিয়ে বসতে দেওয়া, ওই একটা জগন্নাথ মন্দির করে দিলাম, এইসব করা, নানা ক্ষেত্রে দিশাহীনতা সব কটা আছে। তো এবং এর প্রতিটা নিয়ে নিঃসন্দেহে তৃণমূল প্রচুর অপকর্ম করেছে, এবং এর প্রতিটাই রাজ্য বনাম কেন্দ্রের যে লড়াই সেটাকে দুর্বল করেছে। এবং এর প্রতিটা নিয়ে তৃণমূল বিরোধী দলগুলো সহ আমাদের যে বুদ্ধিজীবীরা আছেন তাদের তীব্র বিরোধিতা করার দরকার আছে, কারণ বিজেপি এই বিরোধিতাগুলো করে উঠতে পারবেন না, তাদেরও তো একটা আদর্শগত অবস্থান আছে সেই জন্য। তো ভোট মিটলে এগুলো নিয়ে খুব জোরালো আওয়াজও তোলা উচিত, ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ জোরালো বিরোধিতা ছাড়া তৃণমূলকে যা খুশি করার লাইসেন্স দেওয়া ঠিক না। কিন্তু কথা হচ্ছে তারপরেও বাংলা বনাম কেন্দ্র এই লড়াইতে তৃণমূলের বিরোধিতা করার কি মানে আছে আজও বুঝিনি। এইটা করা মানে কিন্তু ওই যে ডেমোগ্রাফিওয়ালা যাদের কথা বলছিলাম, উমিচাঁদ বা মির্জাফর, তাদের দলে নাম লেখানো। এখনও কিন্তু সময় চলে যায়নি। বাংলার বুদ্ধিজীবী যারা আছেন, বৌদ্ধিক বৃত্তে যারা ঘুরে বেড়ান, মতাদর্শগত আধিপত্য তৈরির জন্য তাদের ভূমিকা কিন্তু আছে। তাদেরকে বলবো, যেটা মনে করেন চুপি চুপি বুকের মধ্যে না রেখে কাপুরুষের মতো পরিষ্কার সোজা করে বলুন যে তৃণমূলের এই সমস্যা আছে, কিন্তু এরা বাপু রুখে দিয়েছে। এবং এই যে লড়াইটা হচ্ছে, এতে করে এটিম বিটিমের কোনো ব্যাপার নেই, এটা বাঙালির বিরুদ্ধে বিজেপির যুদ্ধ, এবং সেই যুদ্ধটায় ঐক্যবদ্ধভাবে জিততে হবে। তো এই কথাটা সবাই বলুন, সময় কিন্তু এখনও আছে। বাঙালিকে বিজেপি হারুক না হারুক, বাঙালিকে কিন্তু এখনও লড়ে চলতে হবে। তো আজকে এইটুকু, এই কথাগুলো আমরা বলছি এবং বলে চলবো। আপনারা যারা সঙ্গে আছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, অতি অবশ্যই বন্ধুবান্ধবদের দেখান, হাইপ করুন, লাইক করুন, যা যা করণীয় আছে সব করুন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো এইটুকুই। ও হ্যাঁ, পরের ভিডিও নিয়ে তো আসতেই হবে, কারণ এরপরেই তো পরের দিনই তো নির্বাচনের ফলাফল। তো সবাই সঙ্গে থাকবেন, যেদিন ফলাফল বেরোচ্ছে লাইভ ফলাফল হয়তো দেবো না, কিন্তু তারপরে বিশ্লেষণ তো করবই। তো এর ধৈর্য ধরে থাকুন, মহেন্দ্রক্ষণ আসছে। নমস্কার।